ফেজ ডায়াগ্রাম, যেটা হচ্ছে সো মাচ কমন। এবং অ্যালয়ের মধ্যে, মানে অ্যালয় গুলোর মধ্যে, বাইনারি অ্যালয় যেগুলো, ওগুলোর মধ্যে এই ফেজ ডায়াগ্রামটা লক্ষ্য করা যায়। Another type of extremely common phase diagram is one in which temperature and compositions are variable parameters. অর্থাৎ বাইনারি ফেজ ডায়াগ্রামে কি করা হয়, প্রেসারটাকে 1 atmospheric প্রেসারে কনস্ট্যান্ট রেখে আমার টেম্পারেচার ভার্সেস কম্পোজিশন ফেজ ডায়াগ্রামটা ড্র করা হয়। আমরা এখন হচ্ছে ফেজ ডায়াগ্রামটা দেখি, বাইনারি ফেজ ডায়াগ্রাম। Binary phase diagram are maps that represent the relationship between temperature and composition and quantities of phase diagram that মানে at equilibrium which influence the microstructure of an alloy। যদি একটা যে যে দেখো, এটা হচ্ছে একটা বাইনারি ফেজ ডায়াগ্রাম। বাইনারি ফেজ ডায়াগ্রাম এটাই যে একটা অ্যাটমসফেরিক প্রেসারে, এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কুলিং কার্ভ থেকে আমার এই বাইনারি ফেজ ডায়াগ্রামটা আঁকা হচ্ছে। এখানে হচ্ছে কি টেম্পারেচার ভার্সেস কম্পোজিশন, এবং প্রেসারটাকে কি বলা হয়, প্রেসারটাকে হচ্ছে কনস্ট্যান্ট রাখা হয়েছে, হেল্ড কনস্ট্যান্ট। তাহলে এখানে বলো তো, এখানে নন কম্পোজিশনাল ভ্যারিয়েবল কয়টা? আমরা একটু আগে গিবসের যে ফেজ রুলটা পড়েছি, একটা, হ্যাঁ, শুধুমাত্র টেম্পারেচার এবং প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট, রাইট? এখন আমরা পড়বো বাইনারি আইসোমরফাস অ্যালয় বা বাইনারি আইসোমরফাস সিস্টেম। An isomorphous system is one in which the two metals are completely soluble in solid as well as in liquid. It is possible only when two metals have the same type of lattice and similar atomic size. আমরা পড়ছিলাম না, মনে আছে যে সলিড সলিবিলিটির জন্য কন্ডিশন কি? সেম অ্যাটমিক সাইজ হইতে হবে, সেম ইলেকট্রোনেগেটিভিটি হইতে হবে, সেম ল্যাটিস হইতে হবে, মনে আছে? তো আইসোমরফাস সিস্টেমটা তখনই হবে যখন দুইটা মেটাল কমপ্লিটলি সলুবল হবে, বোথ ইন সলিড স্টেট এবং অলসো লিকুইড স্টেট। এবং এটা সম্ভব কখন? কন্ডিশনটা কি? যে এদের ল্যাটিস এবং হচ্ছে সিমিলার অ্যাটমিক সাইজ হতে হবে। ল্যাটিস বলতে বলতেছে যে ওই ইউনিট সেল বা অ্যাটমিক স্ট্রাকচারটা সেম হইতে হবে এবং সিমিলার অ্যাটমিক সাইজের হইতে হবে। তো এরকম একটা এক্সাম্পল কি, কপার নিকেল সিস্টেম হচ্ছে একটা এক্সাম্পল। এটা হচ্ছে একটা বাইনারি ফেজ ডায়াগ্রামের এক্সাম্পল, বাইনারি আইসোমরফাস ফেজ ডায়াগ্রামের একটা এক্সাম্পল। দ্য কম্পোজিশন রেঞ্জেস ফ্রম 0% নিকেল থেকে 100% কপার ইন দ্য লেফট এক্সট্রিমিটি। তুমি যদি দেখো এই ফেজ ডায়াগ্রামটা, কপারের কম্পোজিশনটা 0 থেকে আস্তে আস্তে 100 এর দিকে গেছে। অর্থাৎ এইখানে কপারটা হচ্ছে 0 ওয়েট পার্সেন্ট, ঠিক আছে? আর এখানে হচ্ছে নিকেলটা হচ্ছে কি 100 ওয়েট পার্সেন্ট। অর্থাৎ 0-20 আস্তে আস্তে নিকেলটা বাড়তে, আস্তে আস্তে কপারটা বাড়তেছে, আই এম সরি, আস্তে আস্তে নিকেলটা বাড়তেছে, ঠিক আছে? আর এই বরাবর আমার কি হচ্ছে, নিকেলটা কমতেছে। এটা কি বুঝতে পারছো? তোমরা কি শুনতেছো আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। মানে বুঝতে পারলে তো রেসপন্স করতে হবে, তাই না? যে এটাই আসলে কম্পোজিশন কি বুঝাচ্ছে আসলে, বলো তো একজন। স্যার বাম থেকে ডানে হচ্ছে কপারটা বাড়তেছে, আর না না না, বাম থেকে কপারটা ডানে বাড়তেছে না, নিকেলটা মানে বাড়তেছে। স্যার 0 থেকে এইটা কপারটা বাড়তেছে না। না না না, এটাই, এর জন্যই আমি জিজ্ঞেস করলাম। এটা 0 থেকে আস্তে আস্তে নিকেলটা বাড়তেছে, ঠিক আছে? যেহেতু আচ্ছা কম্পোজিশন ওয়েট পার্সেন্টেজ অফ নিকেল বলা আছে, সো এই ক্ষেত্রে এই যে লেফট থেকে রাইটে হচ্ছে নিকেলটা বাড়তেছে, আর রাইট থেকে লেফটে হচ্ছে নিকেলটা কমতেছে। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ, বুঝছি স্যার। হ্যাঁ, এখানে সেম জিনিসই বলা আছে, দেখো। এই যে প্রথমে হচ্ছে 0% নিকেল, 100% কপার এট দা লেফট হরিজন্টাল এক্সট্রিমিটি, ঠিক আছে? লেফট হরিজন্টাল এক্সট্রিমিটি, অর্থাৎ 100% কপার আছে এখানে। এখানে 100% কপার আসতেছে, কপারটা আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে? আর 0% হচ্ছে এখানে নিকেল আছে, নিকেলটা আস্তে আস্তে বাড়তেছে। আর কি বলতেছে, অ্যান্ড 0% কপার, 100% নিকেল অ্যান্ড 0% কপার অন দ্য রাইট, অর্থাৎ উল্টোটা। আর এখানে দেখো 3 ডিফারেন্ট ফেজেস অ্যাপিয়ার। 3 ডিফারেন্ট ফেজেসটা কি? লিকুইড, সলিড
অ্যান্ড আলফা প্লাস লিকুইড। ঠিক আছে, এখানে তিনটা রিজিয়ন, একটা লিকুইড, একটা সলিড, এই পাশে এই যে আলফা। যত এই যে তুমি ল্যাটিন যত ইয়ে পাবা, হরফ পাবা, লাইক হচ্ছে আলফা, বিটা, গামা, নিউ, এগুলো সব হচ্ছে তোমার সলিড ফেজ কে নির্ধারণ করে। বুঝতে পারছো? তো উপরেরটা হচ্ছে একটা লিকুইড ফেজ, এটা একটা সলিড ফেজ, এটা হচ্ছে লিকুইডাস লাইন, এটা সলিডাস লাইন, এবং মাঝখানের পোর্শনে কি আলফা প্লাস লিকুইডটা কোএক্সিস্ট করতেছে। So liquid L is a homogeneous liquid solution composed of copper and nickel. The alpha phase is a substitutional solid solution consisting of both copper and nickel atoms having a FCC crystal structure. অর্থাৎ এই যে বোথটা হচ্ছে FCC ক্রিস্টালিক স্ট্রাকচার, এই যে একটু আগে যে বললাম যে দুটার মধ্যে সেম ল্যাটিস এবং অ্যাটমিক স্ট্রাকচার হইতে হবে, এটা হচ্ছে এই কারণে কপার আর নিকেল, এটা হচ্ছে দুইটাই হচ্ছে FCC ক্রিস্টাল স্ট্রাকচার। At temperature below 1085 degree, copper and nickels are mutually soluble in each other for all composition. অর্থাৎ 1085 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে, ঠিক আছে, এই যে 1085 বরাবর তুমি যদি একটা লাইন টেনে দাও, তাহলে এর নিচে সলিড স্টেটে আলফা এন্ড লিকুইড দুইটাই হচ্ছে মিউচুয়ালি সলিউবল। And with regard to the phase boundaries, the line separating the L and alpha plus L phase field is termed as the liquidus line. অর্থাৎ এই আলফা প্লাস এল রিজিয়ন এবং লিকুইড রিজনটাকে যেই রেখাটা তোমার ডিভাইড করছে, এটা হচ্ছে লিকুইডাস লাইন, এবং আপন দিস লাইন এভরিথিং ইজ সলিড। ঠিক আছে, এবং এই লাইনের উপর তুমি প্রেসার বলো টেম্পারেচার বলো, যে কোনো প্রেসার বা টেম্পারেচারে আমার শুধু লিকুইডটাই এক্সিস্ট করবে। তো লিকুইডাস টেম্পারেচারটা কি বলতে পারো তুমি? ইজ দ্য টেম্পারেচার অ্যাবভ হুইচ এ ম্যাটেরিয়াল ইজ কমপ্লিটলি লিকুইড। আমরা যদি তাহলে এখানে লিকুইডাস টেম্পারেচারটা কোনটা বলতে পারো? অর্থাৎ তুমি যদি একদম শিওর হইতে চাও আমি লিকুইড, আমি সলিউশন করতে চাচ্ছি কপার আর নিকেলের, তাহলে এই যে 1453 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপর তোমার এটাকে মেল্ট করতে হবে, তাহলে তুমি লিকুইড ইয়েটা পাবা, মানে কমপ্লিট লিকুইড, দুটোই লিকুইড কম্পোজিশন পাবা। The liquid alloy begins to solidify when the temperature cools to liquidus temperature. For copper, 40%, copper 40% nickel alloy, the liquidus temperature is 12,080 degree centigrade. বলতো এই যে 14% নিকেল অ্যালয় কোন লাইন বরাবর হবে? বলতে পারো? স্যার 40 দাগের মধ্যে হবে, ওটা তো ওখানেই তো 40% নিকেল আছে। হ্যাঁ, এই যে এইখানে এই বরাবর, তো এই বরাবর যদি তুমি যাও, তাহলে আমার লিকুইডাস লাইন কত, মানে সেক্ষেত্রে লিকুইডাস টেম্পারেচার কত এই কম্পোজিশনের জন্য? কত এটা? 1280, মানে একটু নিচে, 1300 একটু নিচে, 1280 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সিমিলারলি এটা যদি লিকুইডাস লাইন হয়, আমার সলিডাস লাইন কত? এটা হচ্ছে আমার সলিডাস লাইন, যেটা হচ্ছে আমার আলফা প্লাস লিকুইড এবং আলফা এই দুইটা রিজিয়নকে আলাদা করেছে, এবং বিলো দিস লাইন আমার এভরিথিং ইজ সলিড। সিমিলার কম্পোজিশনের জন্য, অর্থাৎ 40% নিকেলের জন্য আমার তাহলে সলিডাস টেম্পারেচার কত হবে? বলতো? 1240। আচ্ছা, মানে 1200 একটু 1200 উপরে আর কি, বা 1250 একটু নিচে দেখতেছি। তো আমরা এটাকে বলতে পারি যে 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে,
সো এটা হচ্ছে মোটামুটি ইন্টারপ্রিটেশন অফ কি বলে বাইনারি আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম। The solidus and liquids line intersects at the two composition extremities. This correspond to the melting temperature of pure components. For example, the melting temperature of pure copper and nickel are এই যে এত, অর্থাৎ এই যে কুলিং কার্ভটা যে বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ, ধরো এই যে এক্সট্রিমিটিতে লেফট এক্সট্রিমিটি, এটা হচ্ছে আমার কপারের জন্য, এখানে 100% কপার, সো কপারের মেল্টিং পয়েন্ট কত 1085°C, আর এইখানে কত নিকেলের কত 1453°C। For any composition other than the pure components, this melting phenomenon will occur over a range of temperature between the solidus and liquidus line। অর্থাৎ আমার যে কোনো কম্পোজিশনের জন্য আমি মানে কি রকমের অ্যালয় আমি ক্রিয়েট করতে চাচ্ছি, এই কপার এবং নিকেল থেকে এখান থেকে আমি মেল্টিং টেম্পারেচারটা নিতে পারি। For example, upon heating an alloy composition of 50% nickel and 50% copper, the melting begins at approximately 1080°C। দেখো তো এটা কোথায় 50% 50%, অর্থাৎ এটা কোন পয়েন্টটা? স্যার 40 আর 60 এর মাঝখানে 1280°C তাপমাত্রা, তাই না? এই যে এখানে কত বলতেছে, এটা কি 1080 না, এটা 1280 হবে, বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি এই নির্দিষ্ট একটা অ্যালয়ের জন্য যাই, এই যে এই বরাবর যদি তুমি একটা ভার্টিক্যাল রেখা টানো, তাহলে এই যে এই পয়েন্টে গিয়ে আমারটা কি হইতে হবে, এই পয়েন্টে গিয়ে আমার কপারটা আস্তে আস্তে লিকুইড হইতে শুরু করবে। যেহেতু এখানে লিকুইড আর সলিডটা কি কোএক্সিস্ট করতেছে, ধরে নিছি এটা 1280°C টেম্পারেচার, এবং the amount of liquid phase continuously increases with temperature until 1320°C তাপমাত্রা, অর্থাৎ এই পর্যন্ত গিয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে একটু উপরে ধরো, এই যে 50% থেকে উপরে যাও, ধরো এটা 1320°C টেম্পারেচার, এর উপরে তো পুরোটাই লিকুইড, সো এই পর্যন্ত সে লিকুইড হইতে থাকবে। ঠিক আছে, তো এটা এটা হচ্ছে বাইনারি ফেজ ডায়াগ্রামের ইন্টারপ্রিটেশন, কিভাবে কোন অ্যালয়ে বা মানে কোন কম্পোজিশন যদি নাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার লিকুইডাস টেম্পারেচার কত হবে, সলিডাস টেম্পারেচার কত হবে, বা কোন পজিশনে কি ফেজ থাকবে, এগুলো বোঝা যায়। এখন এখান থেকে আমি কিছু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে পারি। একটু আগেও বলছিলাম যে একটা ফেজ ডায়াগ্রাম থেকে আমি কি কি জানতে পারি ইনফরমেশন, দ্য ফেজেস দ্যাট আর প্রেজেন্ট, দ্য কম্পোজিশন অফ দিস ফেজেস এন্ড দ্য পার্সেন্টেজ অর ফ্র্যাকশনস অফ ফেজেস, এগুলো আমরা একটা ফেজ ডায়াগ্রাম থেকে পেতে পারি। তো আমরা এখান থেকে এই ব্যাপারগুলো জানবো, এই যে বাইনারি যে আইসোমরফাস ফেজ ডায়াগ্রামটা করেছি মাত্র, এখান থেকে আমরা এই ব্যাপারগুলো নেয়ার ট্রাই করব, বা কিভাবে বের করে এটা ইয়ে করব। ফার্স্ট অফ অল, ফেজেস প্রেজেন্ট। তাহলে কয়টা ফেজ প্রেজেন্ট বলো তো? দুইটা, লিকুইড আর সলিড। হ্যাঁ, না না, তিনটা, লিকুইড, সলিড আর আলফা প্লাস লিকুইড। বুঝতে পারছো? জি স্যার। তার আগের ডায়াগ্রামে আলফা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে এটা বুঝিনি। এটা হচ্ছে সলিড ফেজ, আলফা হচ্ছে লিকুইড, মানে লিকুইড, সরি, কপার আর নিকেলের আলফা মানে সলিড সলিউশন বোঝাচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ কপার আর নিকেলটাকে যদি আমি সলিডিফাই করি, তাহলে একটা কি নতুন একটা স্ট্রাকচার হবে না, একটা অ্যালয় হবে না? জি স্যার। ওই অ্যালয়টাকে বলতেছি আমি সলিড সলিউশন, এবং সলিড সলিউশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, যে দুটো মিলে একটা সিমিলার ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করবে। বুঝতে পারছো? সো ওই আলফা, যেখানে এর পরবর্তী ফেজ ডায়াগ্রাম গুলোতে আলফা আসবে, বিটা আসবে, গামা আসবে,
তারপর হচ্ছে তোমার নিউ আসবে, এগুলো দিয়ে আসলে সলিড সলিউশন বোঝায়, বা সলিড সলিউশন, কোথাও কোথাও সলিড সলিউশন বলবে, কোথাও সলিড স্টেট বলবে, বাট সিমিলারলি সেম সব। দেখো ফার্স্ট অফ অল যে আমার কয়টা ফেজ প্রেজেন্ট, তো আমি এই যে ফিগারটায় দেখো এ বলতেছি আর বি বলতেছি, তো এ পয়েন্টে কয়টা ফেজ প্রেজেন্ট দেখো তো। আমি যদি নির্দিষ্ট একটা পয়েন্ট নেই এ, এটা হচ্ছে 60% নিকেল, 40% কি কপার, এখানে আমার কোন ফেজটা প্রেজেন্ট বলো তো? solid, শুধুমাত্র লিকুইড না, সরি লিকুইড না, আলফা ফেজ হচ্ছে প্রেজেন্ট, তাই না? এই যে এখানে এই যে এই এটা তো সলিডাস লাইন, সলিডাস লাইনের নিচে কি সব আলফা না? জি স্যার। হ্যাঁ। আর বি পয়েন্ট কি, বি পয়েন্ট কে তুমি ধরতে পারো এটা হচ্ছে কত, 30, ধরলাম 35, ঠিক আছে, 35%, 35% নিকেল এবং 65% কি কপার। কপার। তো এটা এখানে কি কি এক্সিস্ট করতেছে বলো তো? আলফা প্লাস এল না, একটা কো এক্সিস্ট করতেছে, লিকুইড এবং সলিড সলিড। ফেজ, এই দুইটা ফেজ কো এক্সিস্ট করতেছে, অর্থাৎ এখানে ফেজ প্রেজেন্ট কয়টা? দুইটা। ওকে, এখানে যে এটাই বলতেছে যে ওই পোর্শনে, আচ্ছা এই যে 35 এ হচ্ছে কি পয়েন্ট বি তে আমার আলফা এবং লিকুইড দুইটাই কি করতেছে? কো এক্সিস্ট করতেছে। এখন হচ্ছে আমি ডিটারমিনেশন অফ ফেজ কম্পোজিশন বের করতে চাই, ঠিক আছে? এটার ফর্মুলাটা হচ্ছে, আমি যদি ফেজ কম্পোজিশনটা বের করতে চাই, তাহলে সাপোজ আমি বি বিন্দুতে বের করতে চাই, ঠিক আছে? বি বিন্দুতে যদি বের করতে চাই তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে আমি বি বরাবর একটা হরিজন্টাল প্যারালাল লাইন আঁকবো। তাহলে বি বিন্দুতে যদি আমি একটা প্যারালাল লাইন আঁকি, তাহলে এটা বলতো কোন কোন লাইনকে ছেদ করবে বা কোন কোন লাইনকে ইন্টারসেক্ট করবে? স্যার লিকুইডাস লাইন আর সলিডাস লাইনকে ইন্টারসেক্ট করবে। হ্যাঁ, লিকুইডাস লাইন এবং সলিডাস লাইনকে ছেদ করবে। তারপর তুমি এইখান থেকে ভার্টিক্যাল লাইন আঁকবা বা পারপেন্ডিকুলার লাইন আঁকবা, তাহলে কি আমার এই কম্পোজিশন লাইনকে ছেদ করবে না? জি স্যার। এখন ওই কম্পোজিশন লাইন, লিকুইডাস লাইন থেকে যেটা কম্পোজিশনকে ছেদ করলো, তাহলে কি একটা কম্পোজিশন পাবা না? জি স্যার। আবার যেটা সলিডাস লাইনকে ইন্টারসেক্ট করলো, এখান থেকে যদি একটা ভার্টিক্যাল লাইন আঁকো, তাহলে একটা কি আরেকটা পারপেন্ডিকুলার লাইন পাবা না? ওইটা হচ্ছে সলিডের কম্পোজিশন আর এটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন, কারণ বি বিন্দুতে কি আমার কো এক্সিস্ট করতেছে না? সো এখানে লিকুইডও থাকবে, সলিডও থাকবে, কোনটার পরিমাণ কত আমরা এখান থেকে জানতে পারবো। লাইক এই যে বি পয়েন্টটা দেখতে পারতেছো, জি এই স্যার। যে বি জি পয়েন্ট, স্যার, বি পয়েন্ট, তো এইখান থেকে আমি এটাকে বলে টাই লাইন, আমি যে হরিজন্টাল লাইনটা আঁকবো এটাকে বলতেছি টাই লাইন। তাহলে এটা আমার লিকুইডাস লাইনকে ছেদ করলো আর এটা কি আমার সলিডাস লাইনকে ছেদ করলো। তারপরে এখান থেকে আমি পারপেন্ডিকুলার লাইন আঁকবো, লাইন আঁকলে যেটা লিকুইডের পরিমাণটা কম্পোজিশনটা সেটা হচ্ছে সিএল, আর যেটা সলিডাস লাইনকে ছেদ করছে ওটা হচ্ছে সি আলফা, ঠিক আছে? ওকে, তাহলে এই যে দেখো বি বিন্দুটা আমি কনসিডার সিঙ্গেল ফেজ। আচ্ছা, আলফা তো ওই যে 1100 ডিগ্রি একটা সিঙ্গেল ফেজ ছিল না, মানে এর জন্য বলতেছে, এর জন্য কি, এর জন্য তো আমার আর টাই লাইন আঁকতে হবে, এখানে কি ডাবল ফেজ আছে বলতো এ বিন্দুতে? নো স্যার। নো স্যার। তাহলে এখানে আমি কি দেখতেছি যে এখানে পুরোটাই আলফা ফেজ, এবং আলফা ফেজে কোনটা কত? আলফা ফেজে হচ্ছে 60% নিকেল আর 40% হচ্ছে কত? কপার। কপার। এখন আমি যদি এই বিন্দুতে যাই, কই, এখন যদি এইখানে যাই তাহলে দেখো তো বি বিন্দুতে, হ্যাঁ, এই বি বিন্দু হচ্ছে আমার কত, 35% নিকেল এবং 65% কপার ছিল এট 1250 ডিগ্রি, অর্থাৎ এই যে এই টেম্পারেচারে। এখন একটা টাই লাইন ড্র করলাম, পারপেন্ডিকুলার লাইন আঁকলাম, তাহলে আমার লিকুইডাস যেই কম্পোজিশনটা এটার মধ্যে নিকেলের পরিমাণ কত? তো এখান থেকে বলতেছে, এই যে এখান থেকে জাস্ট তুমি ইন্টারপ্রেট করো যত হয়, বলতেছে 31.5% হচ্ছে নিকেল আর 68 মানে যত বেশি থাকে 31.5% যদি এখানে নিকেল হয় তাহলে 100 থেকে বাদ দাও, বাকিটা হচ্ছে কপার। হুইচ ইজ দ্য কম্পোজিশন অফ দ্য লিকুইড ফেজ?
বুঝতে পারছো? অর্থাৎ আমার এখানে লিকুইড ফেজের কম্পোজিশন কত, মানে লিকুইড ফেজে কোনটার কম্পোজিশন কত, এত। আর সলিডাস ফেজে কোনটার কম্পোজিশন কত, এই যে এটা কোন বিন্দুতে ছেদ করছে, এটা 40 এর একটু বেশি, তাই না? আবার 45 এর চেয়ে কম। ধরে এই যে এখানে ধরে নিচ্ছে হচ্ছে 42.5% ওয়েট পার্সেন্ট নিকেল, আর হচ্ছে 57.5% হচ্ছে কপার। তাহলে কি কম্পোজিশনটা কিভাবে বের করে, বুঝতে পারছো? জি স্যার। ইজি না? ইজি তো। তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ফেজ অ্যামাউন্ট, অর্থাৎ কোনটার ম্যাস ফ্র্যাকশন কত, ঠিক আছে? এখান থেকে এখন হচ্ছে আমি লিকুইড এবং সলিডের কম্পোজিশনটা বের করছি, এখন হচ্ছে এটার ম্যাস ফ্র্যাকশনটা বা মাস ফ্র্যাকশনটা আমি এখান থেকে বের করব। তাহলে এই যে দেখো বি বিন্দু, এটা ছিল হচ্ছে হোল অ্যালয়ের জন্য, এটা সিও বলতেছি। আর যেটা আমি টাইলেন আঁকার পর যেটা লিকুইডাস বিন্দুতে ছেদ করছে ওটা হচ্ছে সিএল, আর যেটা হচ্ছে সলিডাস বিন্দুতে ছেদ করছে ওটা হচ্ছে সি আলফা, ঠিক আছে? তো আমি এখান থেকে আমি রিলেটিভ অ্যামাউন্ট অফ ফেজটা বের করব লিভার রুল দিয়েই। তো এখান থেকে মনে আছে লিভার রুলটা, এখানে ওভারঅল অ্যালয় কম্পোজিশন হচ্ছে সি নট, এবং লিকুইড এবং সলিডের জন্য আমার ফেজ কম্পোজিশন হচ্ছে সিএল এবং সি আলফা, এবং আমার যে ফেজটা আছে ওই ফেজের যে আমার ম্যাস ফ্র্যাকশনটা আছে ইজ ডিনোটেড বাই ডাব্লিউ এল এন্ড ডাব্লিউ আলফা রেসপেক্টিভলি, ঠিক আছে? এখন হচ্ছে ফেজ রুল মনে আছে কি, কেউ বলতে পারবা? ধরো আমি লিকুইডের জন্য লিভার রুল, এটাকে একটা লিভার কল্পনা করো, এখানে আমার কি আছে, এই বি পয়েন্টে একটা ধরো ওই যে ফালক্রাম বলে না এটাকে, ফালক্রাম আছে, এই দুই পাশে দুইটা হচ্ছে কি বলে, দুইটা লোড আছে, বা এখন এটাকে লিভার রুল দিয়ে যদি তুমি বের করতে চাও, সাপোজ তুমি, এটা হচ্ছে ডাব্লিউ এল, এটা হচ্ছে ডাব্লিউ আলফা, ঠিক আছে? এখন ডাব্লিউ এল টা বের করতে হইলে কি, এস ডিভাইডেড বাই আর প্লাস এস না? হ্যাঁ, ধরো এটা হচ্ছে ডাব্লিউ এল, এটা হচ্ছে ডাব্লিউ আলফা। এখন যদি তুমি ডাব্লিউ এল টা বের করতে চাও লিভার রুল থেকে, ধরো এই যে এটা একটা লিভার, তাহলে কি এস ডিভাইডেড বাই আর প্লাস এস না? জি স্যার। একটু দেখো তাহলে মনে পড়বে যে ডাব্লিউ এল টা হচ্ছে এস ডিভাইডেড বাই আর প্লাস এস, আর ডাব্লিউ আলফাটা হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এস, ঠিক আছে? সো এইখান থেকে আমি যদি ডাব্লিউ এস মানে এস মানে কি, এই যে এতটুকুকে বলতেছি এস, এস মানে কি সি নট, মানে সি আলফা ডিভাইডেড বাই সি নট, আর আর প্লাস এল কি সি আলফা ডিভাইডেড মাইনাস সি এল, তাই না? সি আলফা, সরি সি আলফা মাইনাস সি এল, এরকমই তো, এই যে সি আলফা মাইনাস সি এল, ঠিক আছে? সো এইভাবে আমি এখান থেকে ম্যাথ ফ্র্যাকশনটা বের করতে পারি। তো ডাব্লিউ এল, এই যে এখান থেকে ফর্মুলাটা দাও, এই যে নির্দিষ্ট পয়েন্টে অর্থাৎ 35%-এ আমি পাইছি কি 35% সিও ওভারঅল অ্যালয় কম্পোজিশন 35%, সি আলফা পাইছি 42.5 এবং সিএল পাইছি 31.5, ঠিক আছে? তো এখান থেকে তুমি ইয়েটা বের করো, লিকুইড ম্যাস ফ্র্যাকশনটা বের করো, আর এখান থেকে হচ্ছে সলিডের ম্যাস ফ্র্যাকশনটা বের করতে পারবে এই ফর্মুলা থেকে। বাট অনেক সময় তোমার মানে ম্যাথের মধ্যে ইয়ে বলা থাকবে যে মানে ম্যাস ফ্র্যাকশনটা না বলে ভলিউম ফ্র্যাকশনটা বের করতে বলবে, তো সেই ক্ষেত্রে এই ফর্মুলা গুলো ইউজ করবা, ঠিক আছে? এটাও তেমন কিছুই না, জাস্ট হচ্ছে লিভার রুল ইউজ করে করা। যেমন এখানে যদি ডাব্লিউ আলফা দিতে চাও তাহলে হচ্ছে নিউ আলফা ডিভাইডেড বাই নিউ আলফা প্লাস নিউ বিটা, তো সেক্ষেত্রে ফর্মুলা গুলো কিভাবে আসছে, এখান থেকে এটাকে ভাঙায় এইভাবে লিখছে, এটা কিভাবে লিখছে বুঝতে পারছো না? রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, এটা কিসের সূত্র? ঘনত্ব হ্যাঁ, এই যে এখানে নিউ আলফা নিউ বিটা, ঠিক আছে, যদি দুইটা ফেজ হয়, এখানে একটু জেনারেলাইজ করছে, আলফা বিটা যদি দুইটা ফেজ হয় তাহলে নিউ আলফা নিউ বিটা হচ্ছে কি ভলিউম অফ দ্য রেসপেক্টিভ ফেজেস, ঠিক
ঠিক আছে? তাহলে জাস্ট হচ্ছে এইটাকে ভাগ করে এভাবে লেখা হয়েছে, আবার বিটাকে ভাগ করে এভাবে লেখা হয়েছে, এই যে রো ইজ ইকুয়াল টু কি তাহলে এম ডিভাইডেড বাই ভি না? এখানে এমটা বলতে হচ্ছে তোমার এই যে ডাব্লিউ বি মাস ফ্র্যাকশন, তো এখান থেকে এখানে ঘনত্ব দিয়ে প্রকাশ করছে। আর হোল দুইটা ফেজ যদি আলফা বিটা হয় তাহলে কি দুইটার ভলিউম ফ্র্যাকশনটা কি হবে? 1 হবে। সো ওইখান থেকে এটা বের করছে। আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো আবার নেক্সটে যখন ম্যাথ করব আর কি। তো সোফার সমস্যা আছে কারো কোনো? যতটুকু করালাম। ফ্র্যাকশনটা বলতে আসলে কি বোঝাতে যাচ্ছে? কোনটা? আমরা যে যে ডাব্লিউটা পড়লাম মাস হ্যাঁ, ফ্র্যাকশন, এটা দিয়ে আসলে কি বোঝাতে যাচ্ছে? এটা দিয়ে বুঝতে পারবা যে এটার মধ্যে নির্দিষ্ট গ্রাম যদি তুমি দাও, যে আমি এত কেজির এত গ্রামের অ্যালয় করতেছি, তাহলে কোনটার মধ্যে কত গ্রাম কি আছে, বুঝতে পারছো? এটা বুঝতে স্যার, আরেকটা এটা- প্রশ্ন ছিল হ্যাঁ যে বলো। ফার্স্টে আমরা যে ডায়াগ্রামটা করছিলাম, কোনটা একটু নির্দিষ্ট করে বলো। ওই ওই এটাতে হ্যাঁ, এখানে হচ্ছে 1085 এর নিচে কপার আর নিকেল মানে এই সলিড কম্পোজিশন হিসেবে থাকতে পারে, এরকম বলছিলেন মনে হয় হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। 1085 না, ধরো নির্দিষ্ট অ্যালয়ের জন্য, লাইক হচ্ছে সাপোজ ধরো 20, ঠিক আছে, ধরো এই যে এই অ্যালয়টা, এইটার জন্য এই যে ধরো এই যে যে টেম্পারেচারটা, অর্থাৎ এটা কত 1150 না, বা 1150-এর নিচেই থাকতে পারবে। আচ্ছা। ও আর আচ্ছা, 1085 এর নিচে গেলে ওইটা হচ্ছে মানে একটা পিওর ম্যাটেরিয়াল হয়ে যাবে। আচ্ছা, না এদিকে লেখা ছিল হচ্ছে ওই কপার এন্ড নিকেল আর মিথিওলি সলিবল ওই হ্যাঁ, 1085 থেকে নিচে। তো ওখানে তো হচ্ছে শুধু পিওর কপার ছিল, ওখানে তো নিকেল ছিল না। হ্যাঁ এদিকটাই। এই যে যে এইটাতে হ্যাঁ তুমি 1085-তে তুমি এই যে এই টেম্পারেচারে ধরো, সাপোজ যে এই টেম্পারেচারে ধরো, আচ্ছা, তখন সলিবল মানে হবে এটা এদিকটাই। এক্সট্রিম, হ্যাঁ এটা এক্সট্রিম পর্যায়ে একেবারে। হুম, আচ্ছা বুঝছি স্যার, থ্যাংক ইউ। এখন আমরা কিছু ম্যাথ করি, ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করব। স্যার আর একটা দেখো, কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এই ডায়াগ্রামে তো আমরা আনুমানিক মান ধরছি, মানে হ্যাঁ, পরীক্ষায় কি একদম কারেক্ট মান দেওয়া থাকবে নাকি আমাদের? না তোমাকে ধরো আমি এই যে এরকম রিলেটিভ ওয়েট ফ্র্যাকশন বা হচ্ছে কি মাস ফ্র্যাকশন যদি বের করতে চাই, তুমি গ্রাফ আঁকবা, গ্রাফেকে আনুমানিক সাপোজ এটা তো এই যে ধরো এই যে এটা, হ্যাঁ, তুমি যদি এটা বলেও দাও, ধরো এটা বুঝাই যাচ্ছে যে হাফের চেয়ে কম, হ্যাঁ, জি। আর 30 থেকে বেশি, কেউ 32 দিবে, কেউ 33 দিবে, এটা কোনো সমস্যা না। ও, আচ্ছা। তুমি বুঝতে পারছো কিনা এটাই হচ্ছে এখানে কোশ্চেন। ধরো এই যে এটা ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে বলছে, পারবা না? এই যে কত কত 1300, এটা কোথায় কোথায় বের করতে বলছে, যে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তারপর হচ্ছে 1250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর হচ্ছে কত 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে এই যে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা কিসের? এটা হচ্ছে ওয়েট পার্সেন্ট অফ নিকেল, অর্থাৎ নিকেলের একটা ইউনারি ফেজ ডায়াগ্রাম এটা। অর্থাৎ আহ আমার কম্পোনেন্ট হচ্ছে 1, ঠিক আছে। এখন 1300-তে কি হবে? 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, 1300 কি শুধুমাত্র লিকুইড না? এর জন্য শুধুমাত্র লিকুইড মানে হচ্ছে ফেজ হচ্ছে 1, ঠিক আছে। এই যে ফেজ হচ্ছে 1, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 2। সিমিলারলি 1250 মানে হচ্ছে এই যে দুইটা কো এক্সিস্ট করবে, বুঝতে পারছো? মানে কো এক্সিস্ট যেই রিজিয়নটায় আছে আলফা প্লাস এল সেখানে থাকবে। আর হচ্ছে আহ 1200 মানে হচ্ছে একবারে এই যে সলিড ফেজটা শুধু থাকবে। তো এটার ক্ষেত্রে তুমি ডিগ্রিজ অফ ফ্রিডমটা বের করবে। তারপর বলতেছে কি, এই কপার নিকার অ্যালয় অফ কম্পোজিশন 70% নিকেল 30% কপার ইজ স্লোলি হিটেড ফ্রম টেম্পারেচার 1300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 1300 কত?
এইখান থেকে হিটেড করা হয়েছে, স্লোলি হিটেড। ওকে, হিট করলাম আমি, হিট করে তাহলে বলতেছে কি, at what temperature does the first liquid phase form? প্রথম লিকুইড ফেজটা কোথায় ফর্ম করবে বলতো? 1345 ডিগ্রিতে না? এই যে এটা হচ্ছে আমার সলিডাস লাইন, এটার উপরে হচ্ছে লিকুইড আর সলিডটা কো এক্সিস্ট করবে, অর্থাৎ এখান থেকে আমার লিকুইডটা ফর্ম হওয়া শুরু করবে। টেম্পারেচারটা কত? 1345। বুঝতে পারতেছো? এগুলো একটু দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। যে তুমি এই যে 8%, অর্থাৎ 70% নিকেল, 30% কপার, এটাকে যদি তুমি হিট করা শুরু করো, তাহলে প্রথম লিকুইড পাবা কত টেম্পারেচার? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে বলো তো প্রথম টেম্পারেচার পাবা কত, মানে প্রথম লিকুইড পাবা কত টেম্পারেচারে? ডায়াগ্রাম দেখি বলো। স্যার 1345 এটা 1345। হ্যাঁ, 1345 থেকে। দেন হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দিস লিকুইড ফেজ? এই লিকুইড ফেজের কম্পোজিশন কত বলো তো? স্যার 70-30। হ্যাঁ, 70% 70-30 না, এটা তো 70-30 হচ্ছে অ্যালয়ের। এখন বলছে এই লিকুইডের কম্পোজিশনটা কত, একটু খেয়াল করো। তাহলে লিকুইডের কম্পোজিশন কিভাবে বের করে? বললাম না, টাই লাইন, এই রেখা বরাবর যাচ্ছ। এখন তুমি এইখানে তো এই যে এই বিন্দুতে প্রথম লিকুইডটা ফর্ম করছে, ঠিক আছে, 1345-এ। তো এইখানে লিকুইডের পরিমাণ কত? একটা টাই লাইন আঁকতে হবে না, যেটা আমার লিকুইডাস লাইনকে ছেদ করবে। আমার কথা বুঝতে পারছো? স্যার বুঝতে পারিনি স্যার। বুঝতে পারো নাই? এই যে আমার ইয়েটা দেখো তো, এইখানে কি আমার লিকুইডটা ফর্ম করবে না ফার্স্ট? এই যে 1345 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। জি স্যার। এখন এই বিন্দু থেকে কি তুমি লিকুইডের পরিমাণটা পাবা? আমি যখন কম্পোজিশনটা বের করতে পারবো, এটা কি সলিডাস লাইন না? জি স্যার, সলিডাস লাইন। তো লিকুইডের পরিমাণটা জানতে হইলে কি আমার লিকুইডাস লাইনকে ছেদ করে এরকম একটা টাই লাইন আঁকতে হবে না? জি স্যার। তাহলে এই যে তুমি এই যে টাই লাইনটা আঁকো ফার্স্ট, এই যে টাই লাইনটা আঁকছো, এখন আবার বলছিলাম এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন আঁকো। ভার্টিক্যাল লাইন আঁকলে যে 59% পাবা, ওয়েট পার্সেন্ট, ফার্স্ট সলিড। তারপর হচ্ছে at what temperature does complete melting of the alloy occur? ঠিক আছে, যে দুই অ্যালয়টা কি মেল্টিং হওয়া শুরু করবে কোথায়? এই যে 1380 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাই না? এই যে লিকুইড, জি স্যার। তাহলে এটা কত? জি, স্যার। 1380 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য লাস্ট সলিড রিমেইনিং প্রায়র টু দ্য কমপ্লিট মেল্টিং? অর্থাৎ এইখানেই থাকবে না, এই বিন্দুতেই তো আমার লাস্ট সলিডটা থাকবে, যেহেতু এই যে রিজিয়নের একদম মানে একটা কি বলে এটাকে, একটা প্রান্তিক বিন্দু এটা। তো এইখান থেকে একটা তুমি টাই লাইন আঁকো, এই বরাবর যাও, তাহলে কত? 79% নিকেল। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এটা জি জাস্ট স্যার। হ্যাঁ কনসেপচুয়াল, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো এটা। হ্যাঁ, এই যে এইখানে দেখো A53%, সরি 53%, এটা নিকেল হবে, ঠিক আছে, ইজ কুলড ফ্রম 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 53% নিকেল কপার এলয়। বুঝতে পারছো? ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ লিকুইড অ্যান্ড সলিড অ্যাট 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে এই বিন্দুতে দেয়া আছে, এটা হচ্ছে 53% নিকেল, ঠিক আছে। এটা তাহলে কি হবে বলতো? ওই যে আমরা যে ডেজিগনেশন দিছি 53%, এটা কত? এটাকে কি দিয়ে প্রকাশ করবা? সি নট না এটা? এই যে আমরা যে এখানে পড়ালাম, এই যে এই বিন্দুটা, এটা সি নট ছিল না? তুমি যখন ইয়েস স্যার। ফর্মুলাটা লিখবা, এই যে এটা এইভাবে লিখবা না ফর্মুলাটা? তো ফর্মুলাটা যদি এইভাবে লিখো, তাহলে এই যে এটা হচ্ছে সি নট, এটা হবে সি আলফা, এটা হবে কত? এটা হবে সি আলফা, এটা সি এল,
এটা হচ্ছে সি আলফা। তাহলে এখন হচ্ছে লিকুইডের পার্সেন্টেজটা বের করো, অর্থাৎ ডাব্লিউ এলটা বের করো, অর্থাৎ পার্সেন্ট অফ লিকুইডটা বের করো। তাহলে কি 38% হবে লিকুইড, আর সলিড হবে কত 62%। এই যে এটা, এই পোর্শনে কোনটার পার্সেন্টেজ কত, বুঝতে পারছো? এটা খুবই ইজি, তোমরা একটু দেখলেই পারবা। স্যার এটা হ্যাঁ মানে ওই আমাদের ওই মাস ফ্র্যাকশনটা বের করে ওটাকে পার্সেন্টেজে নিয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে গেছে। আচ্ছা, স্যার বুঝছি। আচ্ছা, আরেকটু পরে তারপর শেষ করে দেবো ইনশাল্লাহ। এখন হচ্ছে এই যে আইসোমরফাস অ্যালয়, এই যে বলতেছি, খেয়াল করে দেখো, এই যে বলতেছি যে এইখান বরাবর আমি লিকুইড, মানে আমি এটাকে হিট করতেছি, কুলিং করতেছি, বাট এই যে একটু আগে দেখলাম এখানে এত পার্সেন্ট লিকুইড, এত পার্সেন্ট সলিড। হোয়াট ডাজ ইট মিন? ধরো এই যে একটা নির্দিষ্ট পয়েন্টে আমি বলতেছি এটাতে এত পার্সেন্ট, এই যেমন লাস্ট ম্যাথটা করলাম, এটাতে বলতেছি যে এত পার্সেন্ট 38% সলিড, 62% হচ্ছে সলিড, 38% লিকুইড। তো এগুলো আসলে কি? এগুলা তুমি যদি কোন একটা অ্যালয়কে নির্দিষ্ট নির্দিষ্ট একটা অ্যালয়কে তুমি কুল করা শুরু করো, ঠিক আছে, তাহলে তুমি এক একটা ফেজে তুমি এক এক রকম মাইক্রো স্ট্রাকচার পাবা, এক এক রকম গ্রেইন বাউন্ডারি পাবা এক একটা ফেজের জন্য। ধরো সেম একটা অ্যালয় তুমি 1400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তুমি ওটাকে মেল্ট করছো, তখন ওইটার স্ট্রাকচার হবে একরকম। ধরো এই যে 1250, এটা হচ্ছে এই দুইটা আহ কি বলে, এই দুইটা ফেজের মধ্যে আছে, ওইটার জন্য একরকম হবে। আবার তুমি আরো নিচে নামো, সলিড ফেজে গেলে তখন স্ট্রাকচারটা আরেক রকম হবে, বুঝতে পারছো? এবং এই যে কিরকম হচ্ছে, হ্যাঁ, কোন অ্যালয়ে আমার মাইক্রো স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট আমি যখন হিট ট্রিটমেন্ট ফেনোমেনাটা করবো, ঠিক আছে, যে আমি কোন ধরনের মাইক্রো স্ট্রাকচার চাই। ঠিক আছে, ধরো আমি এই ধরনের মাইক্রো স্ট্রাকচার চাই, তাহলে আমি লাস্ট হচ্ছে মানে কত রকম কি পরিমাণ হিট করে ওটাকে কুল করব, ঠিক আছে। তো দুই রকমের কুলিং হতে পারে, একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কুলিং, আরেকটা হচ্ছে নন ইকুইলিব্রিয়াম কুলিং কুলিং আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এই দুইটা পড়ি। একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কুলিং, আর একটা হচ্ছে কি নন ইকুইলিব্রিয়াম কুলিং। কুলিং আমাদের জন্য মানে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। আমরা যদি ইকুইলিব্রিয়াম কুলিংটা করি, তাহলে আমরা যে আমাদের ডিজায়ার্ড যেই মানে মাইক্রো স্ট্রাকচারটা চাই ওইটা পাবো, ঠিক আছে। এই যে ধরো এটা, এই যে এই ধরো এই লাইন বরাবর কুলিং হয়েছে, এটা কত 35% নিকেল আর 65% কপার। আমি যদি ইকুইলিব্রিয়াম কুলিং মানে হচ্ছে খুব স্লোলি কুলিং করবা তুমি, খুব স্লোলি কুলিং করলে ওটাকে বলতেছে ইকুইলিব্রিয়াম কুলিং। অর্থাৎ এটার ভিতরে যে মাইক্রো মানে যে সলিড যে ফেজ গুলো আছে, আমি এগুলোকে একটা যথেষ্ট পরিমাণ টাইম দিচ্ছি টু সলিডিফাই উইদিন দিস স্ট্রাকচার। আর যদি খুব র্যাপিডলি কুলিং করে ফেলি, যেটা হচ্ছে এই যে নন ইকুইলিব্রিয়াম কুলিং, সেক্ষেত্রে আমার এই সলিড ফেজ গুলো ঠিক মতো গঠিত হইতে পারে না, যার ফলে দেখা যায় আমার কোর্ড স্ট্রাকচার হয়। আচ্ছা, ওটা পরে বলবো। মানে এগুলো ঠিক মতো গঠিত হইতে পারে না। তো আমি যদি একটা আমার স্ট্রাকচারের মধ্যে আমার ফেজ গুলো যদি মানে সুস্থ সবল ভাবে যদি গঠিত না হইতে পারে, তাহলে আমার স্ট্রাকচারটা কি মানে দাঁড়াবে, বা এটা কি সাস্টেইন করবে, করবে না, ফল করবে। তো কোন স্টেজে কিরকম মাইক্রো স্ট্রাকচার হয় সেটা আমরা আমরা দেখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। আমি তোমাদেরকে ইয়ে দিচ্ছি একটা